নমস্কার বন্ধুরা, তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল জিকে ম্যানেতে তোমাদের স্বাগত। বন্ধুরা, আমরা বাছাই করা যে কমনযোগ্য জিকে প্রশ্ন উত্তর তোমাদের সামনে তুলে ধরছি মক টেস্ট আকারে। তো আজকে আরও একটা নতুন সেট যেখানে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা দেখব, যেগুলো পরীক্ষায় বারবার আসছে এবং লেটেস্ট ট্রেন্ডিং ওয়াইজ প্রশ্নগুলোকে সাজানো হয়েছে। তাহলে চলো দেখে নেবো। এর আগে অনেকগুলো পার্ট হয়ে গেছে, যারা নতুন দেখছো তাদের বলবো তোমাদের জন্য একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি। সেই প্লেলিস্টটা তোমরা ফলো করো, সেখান থেকে কিন্তু পেয়ে যাবে। আমাদের ডেসক্রিপশন বক্সে সেই প্লেলিস্টের লিঙ্ক আমরা দিয়ে দিয়েছি। দেখো, প্রথম যে প্রশ্নটা কি বলছে, দিল্লির লাল কেল্লা কার আমলে নির্মিত হয়েছিল? চারটে অপশন এখানে বলেছে। কি কি? শাহজাহান, আকবর, ঔরঙ্গজেব না জাহাঙ্গীর? উত্তরটা দেওয়ার চেষ্টা করো তোমরা। তো উত্তরটা আমরা দেবো, মিলিয়ে নেবে। উত্তর হবে কি? উত্তর হবে অপশন এ, শাহজাহান। তো শাহজাহান কিন্তু দিল্লিতে লালকেল্লা স্থাপন করেছিলেন। দেখো, তিনি দিল্লিতে হঠাৎ লালকেল্লা স্থাপন করলেন কেন? তিনি, তোমরা জানো যে তার যে রাজধানী আগে ছিল কোথায়? আগ্রাতে, ঠিক আছে? তো আগ্রাতে, তো আগ্রা থেকে দিল্লিতে তিনি যখন তার রাজধানী ট্রান্সফার করেছিলেন, সেই স্বরূপই কিন্তু তিনি দিল্লির লালকেল্লাটা তৈরি করেছিলেন। এই লালকেল্লা তিনি যে আগ্রা থেকে দিল্লিতে তিনি যখন 1638 সালে কিন্তু তার রাজধানী ট্রান্সফার করেছিলেন, আর লালকেল্লা শুরু হয়েছিল 1639 সালে। এটা কিন্তু তৈরি শুরু হয়েছিল, ঠিক আছে? নেক্সট আমরা দেখে নেব যে শেরশাহর প্রকৃত নাম কি? শের খাঁ, আজম খাঁ, ফরিদ খাঁ না ফরিদ শাহ? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, ফরিদ খাঁ। তো শের শাহের প্রকৃত নাম হচ্ছে ফরিদ খাঁ। তোমরা জানো মুঘল যে সম্রাটদের যে মুঘল যে রাজবংশ ছিল, সেই বংশের মাঝখানে কিন্তু একজন ঢুকে গিয়েছিল, সেটা হচ্ছে শের শাহ। তো শের শাহ হুমায়ুনকে হারিয়ে কিন্তু দিল্লির সিংহাসনে বসেছিলেন। সেই শের শাহর কিন্তু প্রকৃত নাম ফরিদ খাঁ। এখান থেকে আরেকটা প্রশ্ন দেয় যে শের শাহ কোথায় তার যে সমাধিস্থল আছে, সেটা হচ্ছে বিহারের সাসারামে, ঠিক আছে? বিহারের সাসারামে শের শাহের কিন্তু সমাধিস্থল আছে, মাথায় রাখবে, ঠিক আছে? নেক্সট আমরা দেখব যে ভারতের আত্মা, ঠিক আছে? তো দ্য সোল অফ ইন্ডিয়া, তো এই যে বইটা, এই বইটার লেখককে? অরবিন্দ ঘোষ, বিপিন চন্দ্র পাল, সুভাষচন্দ্র বসু না মৌলানা আবুল কালাম আজাদ? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, অর্থাৎ বিপিন চন্দ্র পাল। তো লালবাল পালের যে পাল বলে আমরা যাকে চিনি, তার নাম হচ্ছে বিপিন চন্দ্র পাল। তিনি কিন্তু এই বিখ্যাত বইটি লিখেছেন, ঠিক আছে? তো সুভাষচন্দ্র বসুর যে বিখ্যাত বইয়ের নাম হচ্ছে তরুণের স্বপ্ন। মৌলানা আবুল কালাম আজাদ যে বিখ্যাত বইটা লিখেছেন, তার নাম কি? সেটা হচ্ছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম, ঠিক আছে? তো আচ্ছা, চলো দেখে নেবো। নেক্সট 4 নম্বর যে প্রশ্নটা, যে ভারতের কত শতাংশ লোক পশ্চিমবঙ্গে বাস করে? 6%, 7.55%, 8.24%, না 9.12%? উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, অর্থাৎ 7.55% লোক কিন্তু ভারতের পশ্চিমবঙ্গে বসবাস করে। এটা 2011 যে সেন্সাস হয়েছিল, সেই সেন্সাস অনুযায়ী কিন্তু এই রিপোর্ট। নেক্সট আমরা দেখব 5 নম্বর, যে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ বা উচ্চতম স্থান কোনটি? সান্দাকফু, দার্জিলিং, গোর্গাবুরু না ঘুম? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, সান্দাকফু। সান্দাকফু হচ্ছে পশ্চিমবঙ্গের সবথেকে উচ্চতম স্থান। যদি এর উচ্চতা জানতে চাওয়া হয় তাহলে জেনে রাখবে 3636, এটা মাথা রাখবে, তাহলে কিন্তু আর গোলাবে না, ঠিক আছে? তো আচ্ছা, আর যদি বলে বিশ্বের সবথেকে উচ্চতম স্থান কোনটা, সেটা হচ্ছে মাউন্ট এভারেস্ট, 8848 মিটার তার উচ্চতা, আর সান্দাকফু হচ্ছে 3636 মিটার। বন্ধুরা, WBSSC গ্রুপ সিডিকে যারা পাখির চোখ করছো এবং যদি মনে করো যে তোমরা একটা চাকরি এখান থেকে তোমরা স্কুলে পেতে চাও, কারণ এটা কিন্তু খুব দারুণ একটা সুযোগ। এত তাড়াতাড়ি রিক্রুটমেন্ট কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের কোনো পরীক্ষা হয় না, যেহেতু সুপ্রিম কোর্টের অর্ডার আছে, তো খুব তাড়াতাড়ি কিন্তু রিক্রুটমেন্ট করে দেবে এবং সিট সংখ্যা কিন্তু অনেকটা বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। তো অবশ্যই কিন্তু তোমরা খুব ভালো করে এটাকে পাখির চোখ করো, এবং যারা এই চাকরিটা প্রয়োজন নিজেরা তো পড়ছোই, এবং যদি তোমরা মনে করো যে তোমাদের এই যে WBSSC কিরকম টাইপের প্রশ্ন আসে সেই লেভেলে পড়াশোনা করতে চাও, তো আমাদের এই ব্যাচে তোমরা জয়েন হতে পারো। এখানে কিন্তু অলরেডি অনেকে জয়েন হয়ে গেছে। আমাদের এই ব্যাচটা আমরা এরকম করে সাজিয়েছি, তোমরা দেখে নাও এই ব্যাচের মধ্যে কীরকম কী পাবে। আমরা পুরো এই ব্যাচটাকে WBSSC গ্রুপ সিডির মতো সাজিয়েছি, এবং এখানে তোমরা কী পাবে? এখানে দেখো, তোমরা যেটা পাবে হচ্ছে যে সমস্ত বিষয়, তোমরা ইংলিশ থেকে শুরু করে জিকে সমস্ত বিষয়ের কিন্তু তোমরা নোটস পাবে, অর্থাৎ কোন চ্যাপ্টার থেকে কতটা পড়বো সেই চ্যাপ্টারগুলো থেকে নোটস আমরা পুরো দিচ্ছি। কিন্তু যারা অলরেডি ব্যাচে ঢুকেছে তাদেরকে নোটস কিন্তু প্রোভাইড করছে, এবং তারা নোটস ধরে ধরে একদম রুটিন ওয়াইজ কিন্তু নোটস দেওয়া হচ্ছে এবং তারা পড়ছে। আর কি আছে দেখো, ম্যাথের যেহেতু একটা ভিডিও দরকার হয়, তো ম্যাথের কী করেছি আমরা? ম্যাথের ভিডিও ক্লাস রেকর্ড করে আমরা কিন্তু সেখানে দিয়ে দিচ্ছি, এবং তোমরা নিজেদের টাইম মতো কিন্তু তারা সেই ম্যাথের ভিডিও ক্লাস পেয়ে যাচ্ছে। আর অন্যান্য যে ইংলিশ থেকে শুরু করে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, পলিটি, স্ট্যাটিক প্রত্যেকটা বিষয়ের যে চ্যাপ্টার ভিত্তিক কিন্তু নোটস আমরা দিচ্ছি, যেগুলো থেকে বারবার করে প্রশ্ন আসে বা খুবই গুরুত্বপূর্ণ বাছাই করে আমরা তোমাদের জন্য তৈরি করছি। অর্থাৎ তোমাদের কিন্তু 10 রকম বই ঘাটতে হবে না, একদম এইগুলো বাছাই করে পড়ে গেলেই তোমরা কিন্তু পরীক্ষায় কমন পাবে। তো এইভাবে কিন্তু এই ব্যাচটা সাজানো হচ্ছে, এবং এই ব্যাচের সঙ্গে আরও কীভাবে এই নোটসগুলো তো পাবে, তোমরা পড়তে পারবে, এবং তার পাশাপাশি আমরা কিন্তু 40টা ফুল মক টেস্ট নেবো, যেখানে গ্রুপ সির জন্য ফুল মক টেস্ট 20টা আর গ্রুপ ডির জন্য ফুল মক টেস্ট 20টা, অর্থাৎ 40টা ফুল মক টেস্ট তোমরা বাড়ি বসে একদম ওএমআরে কিন্তু পরীক্ষাটা দেবে, এবং সেই ওএমআরটা চেক করবো আমরা কীভাবে করবো, সেই প্রসিডিওর কিন্তু আমরা সব বলে দেবো। আমাদের গ্রুপে যারা পেইড ব্যাচে জয়েন করেছে তাদেরকে বলে দেওয়া হচ্ছে, এবং
এই যে খাতাটাও আমরা কিন্তু চেক করবো এবং র্যাঙ্ক লিস্ট তৈরি করে দেবো, অর্থাৎ তোমার প্রিপারেশন কত দূর আছে তুমি কিন্তু যাচাই করতে পারবে। যাবতীয় এই যে ব্যাপারটা এটা কিন্তু আমরা রেখেছি মাত্র 499 টাকা, এবং এর যে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেল কিন্তু এটা প্রাইস বেরিয়ে যাবে, কারণ এটার অ্যাকচুয়াল প্রাইস 699 টাকা। আমরা তোমাদের জন্য এখন কিন্তু ছাড়ে 499 রেখেছি। অনেকে কিন্তু যে এটা জয়েন হয়ে গেছে, তোমাদের যদি পাখির চোখ করো অবশ্যই তোমরা জয়েন হয়ে যেতে পারো। নিচে আমাদের যে হোয়াটসঅ্যাপের লিঙ্ক আছে সেখানে গিয়ে তোমরা খালি জাস্ট লিখো যে দাদা WB গ্রুপ SSC যে ব্যাচে আমরা জয়েন হতে চাই, অবশ্যই এটা কিন্তু লিখতে ভুলো না। তারপর আমাদের যে স্টাফ আছে তোমাদেরকে সেটা তারা কিন্তু গাইড করে দেবে, ঠিক আছে। 6 নম্বর দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি তামাক উৎপাদিত হয়? বহুবার পরীক্ষা এসছে প্রশ্নটা। তো মুর্শিদাবাদ, মালদা, কোচবিহার না বীরভূম? উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, কোচবিহার। পশ্চিমবঙ্গের কোচবিহার জেলায় সবথেকে বেশি তামাক উৎপাদিত হয়। তো এই সেম প্রশ্নটা যদি তোমাকে করে যে ভারতবর্ষের মধ্যে কোন রাজ্যে সবথেকে বেশি তামাক উৎপন্ন হয়, তাহলে কী হবে? তাহলে উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশ মাথা রাখবে, ঠিক আছে। নেক্সট আমরা দেখব 7 নম্বর প্রশ্ন যে ভারতের সংবিধান অনুযায়ী রাজ্য বিধানসভাগুলি পাশ করতে পারে কি? কেন্দ্রীয় সরকারের বাজেট, রাজ্য সরকারের বাজেট, সংবিধান সংশোধন না উপরের কোনোটিই নয়? উত্তরটা বুঝতেই পারছো, অপশন আউট করেও করা যায়। উত্তর হবে অপশন বি, রাজ্য সরকারের যে বাজেট সেটাই রাজ্য বিধানসভা পাশ করে, এবং তার কে পাশ করে অ্যাকচুয়ালি মানে কার হাত দিয়ে এটা যায় সেটা হচ্ছে যে রাজ্যের যে অর্থমন্ত্রী হবে তিনি কিন্তু এটা পেশ করে থাকেন, ঠিক আছে। তো ঠিক যেরকম কেন্দ্র বাজেটটা আমাদের যে কেন্দ্রের অর্থমন্ত্রী হয়েছেন তিনি নির্মলা সীতারামন তিনি কিন্তু পেশ করেছেন, তো সেরকম রাজ্যের যে অর্থমন্ত্রী থাকবে তিনি কিন্তু পাশ করবেন, ঠিক আছে। তো আচ্ছা চলো দেখে নেব 8 নম্বর যে প্রশ্নটা যে ভারতীয় সংবিধান কর্তৃক যে সুরক্ষিত মৌলিক অধিকারের সংখ্যা কটি? 6টি, 7টি, 8টি না 9টি? তো কটি? সেটা হবে অপশন এ 6টি। এখানে দেখো কি বলেছে, ভারতের সংবিধান কর্তৃক সুরক্ষিত মৌলিক অধিকারের সংখ্যা, অর্থাৎ বর্তমানে কটা আছে সেটা হচ্ছে 6টা। যদি বলতো এখানে যদি জাস্ট ঘুরিয়ে দিত যে মূল সংবিধানে, অর্থাৎ সংবিধান যখন শুরু হয় তখন কটা ছিল, তখন কিন্তু 7টা ছিল, ঠিক আছে। তখন 7টা ছিল, পরবর্তীকালে রাইট টু প্রপার্টি অ্যাক্ট যেটা হাটিয়ে দেওয়া হয়েছিল যে মৌলিক অধিকার থেকে, তার জন্য কিন্তু এখন বর্তমানে রয়েছে 6টা, মাথায় রাখবে, ঠিক আছে। নেক্সট দেখব যে 9 নম্বর কি বলছে, ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটি কার দ্বারা রচিত হয়েছিল? ডক্টর BR আম্বেদকর, KM মুন্সি, পণ্ডিত জওহরলাল নেহরু না মহাত্মা গান্ধী? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন সি, পণ্ডিত জওহরলাল নেহরু কিন্তু ভারতবর্ষের যে সংবিধানের প্রস্তাবনা বা প্রিয়াম্বেল হয়েছিল এটা তার দ্বারা রচিত হয়েছিল। কারণ কি তোমরা জানো যে পণ্ডিত জওহরলাল নেহরু তিনি কিন্তু 1946 সালের 13ই ডিসেম্বর তিনি কি দিয়েছিলেন? অবজেক্টিভ রেজলিউশন দিয়েছিলেন, ঠিক আছে। তো সেই অবজেক্টিভ রেজলিউশন থেকে কিন্তু পরবর্তীকালে প্রস্তাবনাটা রচিত হয়, এবং এটা তখন তিনি প্রস্তাবটা দিয়েছিলেন, এবং পরবর্তীকালে 1947 সালে 22শে জানুয়ারি এটা কিন্তু গৃহীত হয়েছিল, ঠিক আছে। তো নেক্সট আমরা দেখে নেব যে কি বলছে যে ভারতের প্রথম কোন রাষ্ট্রপতি পদে থাকাকালীন মারা যান? ডক্টর জাকির হোসেন, ফকিরউদ্দিন আলী আহমেদ, জ্ঞানী জেল সিং না নীলম সঞ্জীব রেড্ডি? তো বলেছেন প্রথম রাষ্ট্রপতি যিনি পদে থাকাকালীন মারা যান, তো সেটা হবে অপশন এ, ডক্টর জাকির হোসেন তিনি কিন্তু প্রথম রাষ্ট্রপতি ছিলেন যিনি পদে থাকাকালীন মারা যান। যদি তোমাকে এই প্রশ্নটাই করতো যে ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতিকে যিনি পদে থাকাকালীন মারা যায় দ্বিতীয়, সেটা কিন্তু কে হতো? সেটা হচ্ছে এই ফকিরউদ্দিন আলী আহমেদ, তিনি কিন্তু দ্বিতীয় রাষ্ট্রপতি যিনি পদে থাকাকালীন মারা গিয়েছিলেন। নেক্সট দেখব রঙ্গরাজন কমিটি, এটি স্থাপিত হয় কোন উদ্দেশ্যে? ঘাটতি ব্যয়, টাকার অবমূল্যায়ন, রাষ্ট্রায়ত্ত সংস্থার বিকেন্দ্রীকরণ না কোনটি নয়? তো রঙ্গরাজন কমিটি কিন্তু অনেক কিছু বিষয় কিন্তু উদ্দেশ্যে হয়েছিল, তার মধ্যে একটা দরিদ্রতা দূরীকরণও ছিল, তার মধ্যে আরও একটা ছিল যেটা হচ্ছে রাষ্ট্রীয় সংস্থার যে বিকেন্দ্রীকরণের জন্য কিন্তু এই কমিটি যে তৈরি হয়েছিল, ঠিক আছে। নেক্সট আমরা দেখব যে ভারতের কোন রাজ্যে মহিলা যে শিক্ষার হার সবচেয়ে কম? বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ না রাজস্থান? উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, বিহার। বিহারে কিন্তু সবথেকে যে মহিলা শিক্ষার হার সবথেকে কম, এটা 2011, কারণ 2011তেই লাস্ট সেন্সাস হয়েছে, তার জন্য এখনও পর্যন্ত কিন্তু আমরা 2011 সেন্সাস অনুযায়ী কিন্তু বলবো। নেক্সট আমরা দেখব 13 নম্বর যে প্রশ্ন যে ভারতের জাতীয় যোজনা কমিশন এটি কি? এটি একটি বিধিবদ্ধ বা স্ট্যাটুটরি সংস্থা না কেন্দ্রীয় সরকারের একটি দপ্তর না রাজ্য সরকারের একটি দপ্তর না রিজার্ভ ব্যাংকের একটি সাবসিডিয়ারি সংস্থা? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, ভারতের যে যোজনা কমিশন সেটা কিন্তু একটা কেন্দ্রীয় সরকারের একটি দপ্তর, এটি স্ট্যাটুটরি না, এটি হচ্ছে নন স্ট্যাটুটরি একটি সংস্থা। নন স্ট্যাটুটরি থাকলে সেটা কিন্তু অ্যান্সার হতো। নেক্সট 14 নম্বর প্রশ্ন যে হাইড্রোজেন গ্যাস, তো যে হাইড্রোজেন গ্যাস, এই হাইড্রোজেন গ্যাস আমরা যে দেখতে মানে আমরা যে জানি সেই হাইড্রোজেন গ্যাসের আবিষ্কার কে করেছেন? ল্যাভোসিয়ার, ক্যাভেন্ডিশ, প্রিস্টলে না কেউই না? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন বি, বিজ্ঞানী ক্যাভেন্ডিশ কিন্তু এই হাইড্রোজেন গ্যাসের আবিষ্কর্তা। নেক্সট হীরের যে কঠিনত্বের জন্য কারণ কি, অর্থাৎ হীরে এত কঠিন কেন? তো পরমাণু সংখ্যা, চতুস্থলিক গঠন, খনিতে পাওয়া যায় না কোনটি নয়? তো উত্তর হবে অপশন বি, হীরে যে চতুস্থলিক যে গঠন রয়েছে তার জন্যই কিন্তু হীরে কঠিন, ঠিক আছে। আচ্ছা পরবর্তী আমরা দেখে নেব কি বলছে
যে নিচের কোন রশ্মি তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্রের দ্বারা প্রভাবিত হয় না? আলফা রশ্মি, বিটা রশ্মি, ধনাত্মক রশ্মি না গামা রশ্মি? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন ডি, গামা রশ্মি কিন্তু তড়িৎ ক্ষেত্র এবং চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় না। নেক্সট কি বলছে যে নিচের কোনটি নাইট্রিক অ্যাসিডে প্রভাবিত হয় না? পারদ, লোহা, সোনা না তামা? উত্তর কী হবে? উত্তর আমরা প্রত্যেকে জানি অপশন সি, সোনা। সোনা কিন্তু নাইট্রিক অ্যাসিডে প্রভাবিত হয় না। নেক্সট গুরুত্বপূর্ণ বাংলা বাঙালির থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে নবান্ন নাটকের লেখককে? বিজন ভট্টাচার্য, মনোজ মিত্র, উৎপল দত্ত না সৌম্য মিত্র? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, বিজন ভট্টাচার্য, তিনি কিন্তু নবান্ন নাটকের লেখক। রাজ্য সরকারের 2-3টে পরীক্ষা কিন্তু এই প্রশ্নটা এসেছিল। নেক্সট দেখব নীল লোহিত, এটি কার ছদ্মনাম? বাংলা বাঙালির গুরুত্বপূর্ণ প্রশ্ন। সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, আবুল ভাসান না বিনয় ঘোষ? তো উত্তর কী হবে? উত্তর হবে অপশন এ, সুনীল গঙ্গোপাধ্যায়, তিনি কিন্তু নীল লোহিত এই ছদ্মনামে কিন্তু লিখতেন। নেক্সট আমরা দেখব 20 নম্বর প্রশ্ন, এবং এটা অবশ্যই তোমাদের আজকে হোমওয়ার্ক প্রশ্ন, তোমরা কিন্তু উত্তরটা দেওয়ার চেষ্টা করবে। যে ভূমিকম্পের দেশ কোনটিকে বলা হয়? সেটা হচ্ছে বাংলাদেশ, চীন, জাপান না তিব্বত? যে প্রথম অ্যান্সারটা দেবে এবং সম্পূর্ণ বাক্যে উত্তরটা দেবে যে ভূমিকম্পের দেশ এটাকে বলা হয়, তার অপশানটা আমরা কিন্তু পিন করে দেবো। যারা জানো না জেনে নাও, এবং যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো, এবং তোমাদের পরিচিত যে কেউ যদি এই পরীক্ষাগুলো দিয়ে থাকে অবশ্যই তাদেরকে শেয়ার করে দাও। এবং এই যে পিডিএফগুলো যদি পেতে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও, নিচে লিঙ্ক আছে, অবশ্যই তোমরা সেখানে জয়েন হয়ে যেতে পারো। ধন্যবাদ।